রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি, মত রাজনীতিকদের। নতুন দলে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার প্রত্যাশা। এবং লেবুর হালি 100, হঠাৎ বেড়েছে শসা বেগুনের দামও। রমজানে চাহিদার সুযোগে বেপরোয়া বিক্রেতারা। সরবরাহ স্বাভাবিক থাকায় ডাল, ছোলা, চিনি, খেজুরে স্বস্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামীর রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছাতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। জল্পনা কল্পনা শেষে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কেরা। তরুণদের এই দল নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা, সাড়া ফেলেছে জনমনেও। জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে দেশের সম্মানিত নাগরিকগণ। তাদের চাহিদা, তাদের অধিকার, তাদের চিন্তা, দর্শন, পরিকল্পনাকে কে ভালো লালন করে এটা দেখার সুযোগ তো যত বেশি দল হবে, যত বেশি চিন্তার রাজ্য আমাদের ব্যাপকতা বাড়বে, তত বেশি আপনার বাছাই করাটা সুবিধা হবে। এই কারণে আমি মনে করি রাজনীতির মাঠে যদি আরও দুইটা দল হয়, আমাদের সেক্ষেত্রে আমরা ইতিবাচক চ্যালেঞ্জ হিসাবে নেব। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের লক্ষ্য, এই জিনিসগুলো সামনে আসলে ভালো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল, এমন প্রত্যাশাও রাজনীতিকদের। আমি আশা করব নতুন কোনো দল অন্য কোনো গ্রুপের প্রশ্রয় বা স্বার্থ রক্ষাকারী দল হিসাবে গড়ে উঠবে না। 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, সেটা বাংলাদেশের রাজনীতিতেও কতকগুলো ইতিবাচক উপাদান যুক্ত হবে বলেই আমি মনে করি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। আরও 2 জন ছাত্রদের প্রতিনিধি এখানে আছে, তারাও কি ওই দলের সঙ্গে কিনা, এগুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত এক ধরনের বিতর্ক থেকে যাবে। যারা দল করছে এবং যারা সরকারে আছে, দুই দলেরই দায়বদ্ধতা আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা তাদের দায়িত্ব, আর যারা দল করছেন তারা কোনো কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা, তারা সরকারের কোনো ব্লেসিংস নিয়ে তারপরে করছে, আমার ধারণা যে তারা এটা বিবেচনায় রাখবেন এবং রাখছেন। আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিজিবির উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। একসময় একটা প্রমিস করছে যে তারা তাদের জন্য অন্যান্য দেশে নিবে, কিন্তু যে পরিমাণ নিচ্ছে এটার সংখ্যা খুবই কম। এটা আমরা সবসময় আমাদের ওই সব দেশের অ্যাম্বাসেডার দেখা করলে আমরা তাদের ইনসিস্ট করি আপনারা নেন। প্লাস জানেন যে এই সরকার এটার ব্যাপারে খুবই সজাগ, এই জন্য এখানে কিন্তু একটা হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টাদের সমমর্যাদা একজন এখানে স্পেশাল এনভয় এখানে আছেন মিস্টার খলিলুর রহমান, উনিও চেষ্টা করে যাচ্ছেন, নেগোসিয়েশন হচ্ছে, হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। বাট বর্ডার নিরাপদ, বর্ডারে কোনো এখন আপাতত কোনো সমস্যা নাই। 2-1টা ছোটখাটো সমস্যা তো সব জায়গায় সব সময় থাকে। আপনি নিরাপত্তার কথা বলছেন বর্ডারে, আপনি আজকে এখানে এসেছেন, গতকাল সন্ধ্যায় কসবায়, ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যু হয়েছে। সীমান্ত হত্যা, হ্যাঁ, কসবায় গতকাল হয়েছে। আমি কিন্তু আগের যে কথাটা বলছি আপনাদের এই এলাকাটা সম্বন্ধে আমি বলতেছিলাম, কসবাটা কিন্তু ইনফ্যাক্ট আপনাদের এলাকায় পড়ে না, ওইটা কুমিল্লা পড়ছে। হ্যাঁ, সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও এই বিজিবি এবং বিএসএফের যে মানে উচ্চ পর্যায়ে, মানে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমে আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা তো ওরা ইউজ করে। এখন আপনারা যদি যেটা চাচ্ছেন বা ওইটা তো আমি হয়তো অফিসিয়ালি কিছু বলতে পারবো না যে আমরা কি করবো।
কথা বলেন, আসো আশরাফ আসো। বিজিবির উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী কোমর প্রতিবেদন। চলতি বছরের 2রা জানুয়ারি 2024 সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও 18,33,000 ভোটার। এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 12,37 লাখে। আপত্তি শুনানি শেষে আসছে 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ জানিয়ে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে তারাও এবার অন্তর্ভুক্ত হচ্ছেন। বাসায় এসে সবকিছু হেল্প করেছেন, এখন আমরা এসেছি শুধু বাকি ফর্মেটসগুলো কমপ্লিট করার জন্য। ওর 18 বছর হবে এপ্রিল মাসে। টাইম পাই নাই এসবের কারণে, সিন্স এখন একটা অপরচুনিটি, গুড অপরচুনিটি, সো আই জাস্ট গ্র্যাবড ইট। নির্বাচন কমিশন বলছে হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় 62 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। 24 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন 54,92,000 নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 17 লাখ। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর হালনাগাদ শেষে 2রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকায় খসড়া প্রকাশ করার কথা 2024 সালের জানুয়ারিতে। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে 2024 সালের তালিকা যা মার্চের 2 তারিখ প্রকাশ করা হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেয়া হবে নতুন ভোটারদের তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। 3রা জানুয়ারি যারা 18 বছর পূর্ণ হলেন তারাও তো প্রকারান্তরে ভোটার, কিন্তু তাদের তো আমরা ইনক্লুড করছি না। তাদেরকেও ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সে ঐকমত্যের ভিত্তিতে আমরা আইনের যে সংশোধনী যেটুকু আছে ওখানে আমরা একটু সংশোধন করে নেব। শিডিউল ঘোষণার আগে আমাদের প্রিপারেশন আছে, কাজে চেক আউট ডেটটা মানে কত তারিখ পর্যন্ত নিব এটারও একটা ব্যাপার আছে। ইসি সচিব জানান 30 জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে। 30 জুন পর্যন্ত যারা 18 বছর হয়েছেন তাদেরকে ইনক্লুড করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তীব্র বাক বিতণ্ডা ও যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপোষে যেতে চান না তিনি। উদ্ভূত পরিস্থিতিতে খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়নি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Position to dictate what we're going to feel. We're going to feel very good. Feel influence. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের শুরুতেই বাক বিতণ্ডা। এতদিন এই দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাগ ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, হয় জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে, তা না হলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। But you're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position.
বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country. হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জেলনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রমজানের আগে চাহিদা বাড়ার সুযোগে লেবু, শসা ও বেগুনের দাম হঠাৎ বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় আকার ভেদে লেবু বিক্রি হচ্ছে 70 থেকে 200 টাকা হালি, আর শসা বিক্রি হচ্ছে 60 থেকে 150 টাকা কেজি। বেগুনের কেজি 50 থেকে 200 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। আগামী 2-3 দিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা তাদের। অযৌক্তিক দাম বাড়ার অভিযোগ এনে ক্রেতারা বলছেন, বাজারে সরকারের নজরদারি বাড়াতে হবে। লেবুর হালি হচ্ছে 80 টাকার মতো এরকম চাইতেছে, আর যে গত সপ্তাহে ছিল 30 টাকা হালি, এখন 70 টাকা হয়ে গেছে, মানে দ্বিগুণের প্লাস হয়ে গেছে। মাল আসছে না, আমদানি হয়েছে তো আজকে, দু একদিনের মধ্যে আর মনে হয় কমে যাবে। আরো গেছে সপ্তাহে আসছিল আপনার 60 থেকে 70 টাকা, এই সপ্তাহ হইলো আপনার 80 টাকা 90 টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তারিফ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিজ্ঞান অনুষদের অনুভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এই ভর্তি কার্যক্রম। দুপুর 12টা থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি 3টি বিভাগীয় শহরেও চলবে এই ভর্তি পরীক্ষা, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামে। এছাড়া আমরা দেখতে পেয়েছি সকাল 10টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে এবং 11:15 তারা তাদের যেই নির্ধারিত আসন সেখানে উপস্থিত থাকার নির্দেশনা ছিল এবং সেই অনুযায়ী তারা পরীক্ষা কেন্দ্রে চলে আসেন এবং ঠিক 11:30 থেকে উত্তরপত্র প্রদান করা হয় এবং একদম 12টা সময় হচ্ছে পরীক্ষার যে প্রশ্ন সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে দেখা হয় এবং তারা এখন পরীক্ষা চলমান রয়েছে, সেটা দুপুর 1টায় শেষ হবে। ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখানে এক ঘন্টায় পরীক্ষা, সেই 100 নম্বরের প্রশ্নপত্রের উত্তর শিক্ষার্থীকে দিতে হবে। বিজ্ঞান অনুষদের প্রায় 1200 সিট রয়েছে, যে সিটের আবেদন করেছে 1,09,000 শিক্ষার্থী। গড়ে প্রায় 79 জন শিক্ষার্থী হচ্ছে এই প্রতিটি আসনের জন্য লড়বেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদ ও 2টি উপ অনুষদের মিলিয়ে টোটাল 6টি ইউনিটে মোট রয়েছে আসন রয়েছে 5,000, যেখানে টোটাল শিক্ষার্থী আবেদন করেছে 2,71,000 শিক্ষার্থী। গড়ে দেখা গিয়েছে যে 55 জন শিক্ষার্থী প্রতি আসনের জন্য লড়বেন। এছাড়া আমরা দেখেছি সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ তৎপর ছিলেন। তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে রেখেছিলেন যাতে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় বা নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেইভাবেই হচ্ছে তারা ভর্তি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে তারা নিশ্চিত নিরাপদে নিয়ে আসেন। এবং আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কোনো ধরনের অসুবিধা তারা হয়নি, বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে তারা এসেছেন এবং পরীক্ষার হলে তারা উপস্থিত হতে পেরেছেন এবং নির্বিঘ্নে ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছেন। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে। শুক্রবার তারাবি নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও মাহে রমজান উপলক্ষে দেশটিতে রোজাদারদের সম্মানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য মাহে রমজান যেন আল্লাহ তাআলার অনন্য নিয়ামত হিসেবে প্রতি বছর ফিরে আসে। শুক্রবার রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত মুসলমানরা রোজা পালনের প্রস্তুতি শুরু করেন। তাছাড়া রমজান উপলক্ষে পুরো দেশ জুড়ে আলোকসজ্জার মধ্য দিয়ে অনন্য আবহ তৈরি করেছেন দেশটির প্রশাসন। মসজিদ থেকে শুরু করে রাস্তা, দালান কোঠা সব জায়গায় আলোকসজ্জার মাধ্যমে আনা হয়েছে পবিত্র মাহে রমজানের ছাপ। এবছর চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত বিশেষ প্রযুক্তির সহায়তা নিয়েছে। আধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে, যাতে সঠিক সময় ও অবস্থান নিশ্চিত করা যায়। যদিও এই প্রযুক্তি ব্যবহারের নির্দিষ্ট ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাজার ও শপিং মলগুলোতে শুরু হয়েছে বিশেষ মূল্য ছাড়। নিত্য প্রয়োজনীয় পণ্যে 50 থেকে 75% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে, যাতে ক্রেতারা সহজে রমজানের কেনাকাটা করতে পারেন। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি, যে প্রতিটি যে কম্পিটিশন ব্যবসার মধ্যে এখানে তারা রমজান মাসে কখনো সেটা বাড়ায় না, সেটা আমরা কখনো এখানে দেখি না। যে মূল্য নির্ধারণ করা হয়, এটার জন্য অবশ্যই আমরা যারা প্রবাসী আছে, যেখানে এখানে ফরেনার্স আছে, সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে। এছাড়াও রমজান মাসে অফিস ও সরকারি প্রতিষ্ঠানে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য কাজের সময় কমিয়ে আনা হয়েছে, যাতে তারা ইবাদতের জন্য আরও বেশি সময় পান। এদিকে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশটির প্রেসিডেন্ট 1250 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে মাহে রমজানে মানুষের প্রতি মানবিক হয়ে ওঠার জন্য দেশটির প্রশাসন কঠোর দিক নির্দেশনা দিয়ে থাকে এই মাসে। সরকারি উদ্যোগে বিনামূল্যে দেশটির বিভিন্ন শহরে উল্লেখযোগ্য জায়গাগুলোতে প্রতিদিন বিনামূল্যে ইফতার এবং খাদ্যদ্রব্য বন্টন করা হয়ে থাকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি, মত রাজনীতিকদের। নতুন দলে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার প্রত্যাশা। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।